কাউনিয়ায় বিপদসীমার উপরে তিস্তার পানি, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষয়ক্ষতি আতঙ্কে হাজারো মানুষ। দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। মোট ১৫৮ জনের প্রাণহানি, ঝুঁকিতে ঢাকা উত্তর। সাগরুনি হত্যাকাণ্ড ধামাচাপা দিতে র্যাবকে তদন্তভার, অভিযোগ বাদীপক্ষের। পিবিআইকে দায়িত্ব দিতে শিগগিরই আবেদন। ১ অক্টোবর থেকে ১৪ দিন মধ্যরাতের জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল বিমানবন্দর, রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিদ্ধান্ত। পুরোদমে ক্লাস চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রয়েছে সেশন জটের শঙ্কা, আবাসিক হলে পর্যাপ্ত সিট না থাকায় নির্মাণ হবে নতুন ভবন। এবং সাফ অনূর্ধ্ব ১৭ শিরোপার লড়াই আজ, বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, প্রতিপক্ষের সমীহ থাকলেও জয় লক্ষ্য বলছেন কোচ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে পুরো সংবাদ। ভারত থেকে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি, বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। এতে প্লাবিত হয়েছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যোগাযোগ, ব্যাপক ক্ষতির মুখে রোপা, আমন ও মৌসুমি ফসল। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি, বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। রোববার সকাল ৯টায় কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা নদী। প্লাবিত হয়েছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। অনেক বসতবাড়িতে উঠেছে পানি, রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। গতকাল থেকে পানি আসার পরে আমাদের নৌকা নাই, ভেলা নেই, আমাদের চলাফেরা করা খুব সমস্যা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা, বাড়ির রান্নাঘর তলে গেছে, টিউবওয়েল, হাঁস মুরগি ভাসি যায়, গরু ছাগল নিয়ে সমস্যা, সবকিছু মানে সমস্যা। একটু পানি ঢেকুশ হইলেই আমাদের রাস্তার মধ্যে এক কোমর পানি, আমরা কোথায় যাব? পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে। বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছে উত্তরের জেলাগুলোর নদী তীরবর্তী মানুষ। পানিতে তলিয়ে গেছে রোপা, আমন সহ মৌসুমী সবজি ক্ষেত, দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। মনে করেন বৃদ্ধ মানুষের সমস্যা, গরু ছাগলের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা পড়ে গেছে আমরা এই পানি হঠাৎ আসার কারণে। আমার ২.৫ একর মাটির ধান তলে গেছে। হ্যাঁ, ধান পাওয়া যাবে কি না যাবে এটা কোনো উদ্দেশ্য নেই। এদিকে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা সহ অন্য নদীতেও বেড়েছে পানি, নিম্নাঞ্চল ডুবে তলিয়েছে ঘরবাড়ি, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আউশ ধান সহ শাকসবজি ক্ষেত। আমাদের ফসল এ পর্যন্ত মেলা কিছু ডুবেছে, শাক সবজি এবং কলা, বেগুন, তোড়া যাই কিছু ছিল। বন্যা এবছর যে ভাঞ্জা আছে, অন্য বছর এরকম দীর্ঘস্থায়ী ভাঞ্জা ছিল না। ক্ষতির কোনো শেষই নাই, এমন ক্ষতি আর আমরা এখানে। কয়েকদিনের মধ্যে পানি না নামলে আরো দুর্ভোগ ও ফসলহানির শঙ্কা করছেন স্থানীয়রা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলতি বছরে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। একদিনে মারা গেছে ৮ জন আর শনাক্ত হয়েছে ১,২২১ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি এলাকায় ২০৬ জন, দক্ষিণ সিটিতে ২২৮ এবং চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন। এদিকে একদিনে সারা দেশে ১,০৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ১৫৮ জন। সাড়ে ৩ মাস পর একাডেমিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থীরা। জট কমাতে অনলাইনে ক্লাস নিতে জোর দিয়েছেন অধ্যাপক রুবায়েত ফেরদৌস। এদিকে শিক্ষার্থীদের অনুপাতে আবাসিক হলগুলোতে পর্যাপ্ত সিট না থাকায় ভোগান্তি বাড়ছে, তাই নতুন হল নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও জানাচ্ছেন NI নাহিদ। অপরাজয় বাংলা, মধুর ক্যান্টিন, TSC, নীরবতা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। টানা ৩.৫ মাস পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে দীর্ঘদিনের স্থবিরতায় সেশন জটের শঙ্কাও থাকছে।
আমরাও চেষ্টা করব ক্লাসগুলোকে যেভাবে কভার করা যায়, যদি এক্সট্রা লাগে, যদি অনলাইন লাগে, যেভাবে কভার করা যায় করে সেশন জটকে যতটা রিডিউস করা যায়। সেশন জটের সংখ্যা তো সবসময় থেকেই যায়, চাইলে একটু এদিক সেদিক করে অ্যাডজাস্ট করা যাবে। কিছু কিছু ডিপার্টমেন্টের হয়তো বা পরীক্ষাটা একটু পিছিয়ে হতে পারে বা মানে কোর্সটা একটু লেন্দি হতে পারে, বাট ওরকম সেশন জটে পড়বে বলে আমার মনে হয় না। সেশন জট রোধে অনলাইনে ক্লাস নেয়ার পরামর্শ অধ্যাপক রুবায়েত ফেরদৌসের। সেশন জটের যে সংখ্যা করা হচ্ছে, আমরা কিন্তু এরকম সংকট বহুবার পার করেছি আমরা, তো আমরা মনে হয় এইটাও আমরা হয়তো ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিয়ে কিছু অনলাইন কিছু অফলাইন দিয়ে এই সেশন জট হয়তো আমরা কমাতে পারবো। এদিকে শিক্ষার্থীদের অনুপাতে আবাসিক হলগুলোতে পর্যাপ্ত সিট না থাকায় ভোগান্তি বাড়ছে। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, শিক্ষার্থী অনুপাতে হলে সিটের সংখ্যা অপ্রতুল, তাই নতুন হল নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। বন্ধুপ্রতিম রাষ্ট্র যারা আছে, বিশেষ করে আমরা সেদিনও যখনই কোনো সুযোগ পাই সরকারি মহলেতে উপস্থাপন করেছি, কর্পোরেট মহলেও আমাদের এটা উপস্থাপন করার আগ্রহ আছে। বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর মধ্যে যখন যারা আমাদের এখানে বিভিন্ন সময়ে সরকারিভাবে ভিজিটে আসেন, সেদিন উদাহরণস্বরূপ বলছি যে আমাদের মাননীয় চাইনিজ অ্যাম্বাসেডর মহোদয় এসেছিলেন, তাকেও আমরা অনুরোধ করেছি যে আমাদের হলের ব্যাপারে তারা কোনো সহযোগিতা করতে পারেন কিনা। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, নীতিমালার ভিত্তিতে হলে সিট বরাদ্দ হবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডে এসেছে নতুন মোড়। নতুন করে অ্যাডভোকেট শিশির মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে বাদীপক্ষ। রুনির ভাই বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এই সিদ্ধান্ত তাদের। পরিবর্তিত পরিস্থিতিতে মামলাটি নিষ্পত্তির আশা জানান এ আইনজীবী। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সাংবাদিক সাগর রুনি হত্যার পেরিয়েছে এক যুগ। মামলার ফাইল পুলিশ সিআইডির হাত ঘুরে শেষ পর্যন্ত যায় র্যাবের কাছে। শেখ হাসিনা সরকারের সময় আলোচিত এই হত্যাকাণ্ডের জট খুলতে পারেনি কোনো সংস্থাই। 5 আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে প্রধান উপদেষ্টার কণ্ঠেও ধ্বনিত হয় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ন্যায় বিচার। এতে নতুন করে আশার আলো দেখছেন সাগর রুনির স্বজন ও সহকর্মীরা। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মামলার বাদী রুনির ভাই নওশের রোমান নিয়োগ দিয়েছেন নতুন আইনজীবী। রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তৎকালীন সরকার তদন্তের দায়িত্ব দেয় র্যাবকে। তদন্তকারী সংস্থা ওরা আসলে আমার মনে হয় না ঠিকমতো কোনো তদন্ত করেছে, এবং শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো, এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি, কারণ তারা এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি। এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে কাজ করার কথা জানিয়েছেন এ মামলায় নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির। জানান, নতুন করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিতে আবেদন করা হবে। এখন যে আছে র্যাব করছেন, বাংলাদেশে আপাত অর্থে আমাদের জানা মতো সবচেয়ে এফিশিয়েন্ট তদন্ত সংস্থা হলো পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আমরা পরামর্শ করেছি, প্রাথমিক আলোচনা করেছি, আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও পেরিয়ে গেছে এক যুগ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। মাহমুদুর রহমান জানান, মিথ্যা মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে নাফি ফারজানার রিপোর্ট।
রোববার সকালে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় আদালত চত্বর। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছিল সেনাবাহিনীর বাড়তি সতর্কতা। সকাল 10টার পর সহকর্মীদের নিয়ে আদালতে আসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। উদ্দেশ্য সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা। এজলাসে ওঠার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিনিয়রের সাংবাদিক। জানান সব মামলা মোকাবেলা করবেন আইনি প্রক্রিয়ায়। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালতে মাহমুদুর রহমান জামিন চাননি জানিয়ে তার আইনজীবী বলেন, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্যই ফাঁসানো হয়েছে তাকে। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। মাহমুদুর রহমান ইস্যুতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিক্রিয়া জানান ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তার বিচার করার অধিকার নাই, বিচারিক করার তার নৈতিকতা নেই। সেই যে সাক্ষীকে আগে এগিয়ে নেওয়া, সাক্ষী দিতে, এতে প্রমাণ করে তার বিচারিক মানসিকতা ছিল না, তার বিচারিক ক্ষমতা রহিত করা হোক আমি মনে করি। এদিকে রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 4 দিন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিজ্ঞ আদালত রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা দরখাস্তটি নামঞ্জুর করেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। এখানে তাকে অন্যায়ভাবে আটক রাখার জন্য এই সুনির্দিষ্ট দেখানো হয়েছে আমরা মনে করি। এটা আইনানুগ কোনো আদেশ হচ্ছে না। আমরা পরবর্তীতে প্রয়োজন মনে করলে এই ব্যাপারে উচ্চ আদালতে যাব এবং আমরা যাতে সুবিচার পাই সেখানে আমরা আবেদন করব। এছাড়া মিরপুর থানার আরেক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আগামী 1 অক্টোবর থেকে শ্রম ঘন এলাকায় শ্রমিকদের জন্য টিসিবি ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণ ফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে একথা জানান তিনি। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এসব দাবি বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। 2-1 জায়গা বাদে সব কলকারখানায় শ্রমিকরা কাজে ফিরেছে। কেউ শ্রমিকদের উস্কানি দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ওনারা চেষ্টা করছেন শ্রমিকদেরকে বোঝানোর, কিন্তু কিছু জায়গায় আমি অযৌক্তিকই বলবো, কিছু জায়গায় শ্রম আইনের বহির্ভূত কিছু দাবি আছে, সেগুলো তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না, কারণ সেখানে একটা আইন আছে এবং এর বাইরেও কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের খবর আমরা পাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা আগেই বলে দিয়েছিলাম যে এক্ষেত্রে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে তো অবশ্যই আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে। 1 নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডিসেম্বরের মধ্যে সচিবালয় প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনাও জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা উদ্বোধন করে একথা বলেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প তুলে ধরতে এ পণ্যের পসরা। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয়ে জনসচেতনতা ও বিকল্প সহজীকরণের লক্ষ্যে মেলার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। সরকারি বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে এ মেলা হয়। উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ বান্ধব কাগজ, কাপড় ও চটের শপিং ব্যাগের এ মেলায় এসে উচ্ছ্বসিত দর্শনার্থীরা।
পাট বা তারপরে হ্যান্ডমেড পেপার এগুলো যে আরও কত ক্রিয়েটিভলি ইউজ করা যায় আমরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম। মানুষের জীবনটাকে নিরাপদ করার এমন উদ্যোগকে স্বাগত জানান উদ্যোক্তারা। তারা দাবি করেন এ পদক্ষেপ দীর্ঘস্থায়ী করার জন্য। আমাদের জায়গা থেকে এরকম যখন আমাদেরকে পলি দিবে, আমরা যদি না নেই তো দোকানদাররা কিন্তু সেখানে সচেতন হয়ে যাবে। আমরা আমাদের তরফ থেকে যেমন এই যে এই ব্যাগগুলো তৈরি করছি, এগুলো হচ্ছে ক্যানভাস কটনের, এটা কিন্তু পচনশীল। তো আমরা চায়নাকে বিট দিয়ে আমরা এই পণ্যটাকে বিদেশে এক্সপোর্ট করতে পারি। ডিসেম্বরের মধ্যে সচিবালয় প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী প্রজন্মকে পলিথিন ও কেমিক্যাল মুক্ত রাখতে 1 নভেম্বর থেকে পলিথিন কারখানাগুলোতে অভিযান চলবে বলেও জানান উপদেষ্টা। তো আগামী প্রজন্মকে রক্ষার জন্য, কেমিক্যাল মুক্ত রাখার জন্য অপচনশীল পলিথিন শপিং ব্যাগের যে অভিশাপ, সেটার থেকে আগামী প্রজন্মকে নদী, নালা, মাটি এই সব কিছুকে রক্ষার জন্য আশা করি আমরা 1 অক্টোবর থেকে আমাদের কাজটা শুরু করতে পারছি। আমরা ধাপে ধাপে যাব, সকলকে একসাথে একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব। তবে সিদ্ধান্তে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাগজ, কাপড় ও পাটজাত পণ্যের ব্যাগ ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী 1 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত মধ্যরাতে 3.5 ঘন্টার জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, রাত 1টা থেকে রাত 4:30 পর্যন্ত সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে যাত্রীদের ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানানো হয়েছে বলেও জানান তিনি। দর্শক দেখছেন সংবাদ সকাল। সামুদ্রিক ঝিনুকের বাণিজ্যিক প্রসার খাদ্য হিসেবে দেশে ও দেশের বাইরে জনপ্রিয় করতে গবেষণা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। উপকূলীয় অঞ্চলের বাইরে কিভাবে সামুদ্রিক মাছের মতো ঝিনুককে খাদ্য হিসেবে জনপ্রিয় করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন গবেষকরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন সম্পদ কাজে লাগাতে চলছে নানা উদ্যোগ। আগে থেকেই বিভিন্ন শৈবাল, শামুক ও মাছ অর্থনীতিতে অবদান রাখছে। এবার ঝিনুককে এ খাতে যোগ করতে গবেষণা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের একদল গবেষক। তো আমরা যেটা চেষ্টা করছি এর মাধ্যমে যে আমাদের সুবিশাল সমুদ্রে মৎস্য সেক্টরের মৎস্য আইটেমের পাশাপাশি শেলফিশ আইটেম রয়েছে, যেগুলোকে আমরা বাইভাল বলি, ওয়েস্টার, ক্ল্যাম, বিভিন্ন ধরনের অ্যাবালোনি, অনেক ধরনের স্পিসিস আছে যেগুলো মানে ভ্যালুয়েবল ফুড আইটেম। সেই ফুড আইটেমটা কিন্তু আমাদের দেশে অত বেশি প্রচলিত নয়। আমরা যদি এই ফুড আইটেমটাকে সামনে এনে আমাদের দেশে প্রচলিত করতে পারি, আমাদের সকলের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে, পাশাপাশি বাইরে যখন আমরা রপ্তানি করতে পারবো, বৈদেশিক মুদ্রাটাও কিন্তু আমরা এখান থেকে অর্জন করতে পারি। কোস্টাল এলাকায় আমরা কিছু এন্টারপ্রেনার ডেভেলপ করব, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে এই মেরিট্রিক স্পেসিস থেকে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করব। রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে জানানো হয়, সামুদ্রিক বাইভাল্ভ এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি, তাই খাদ্য হিসেবে জনপ্রিয় করতে নেওয়া হয়েছে প্রকল্প। অত বাইভাল্ভ মাসল কেউ খেতে চাচ্ছে না, তাকে যদি আমি একটা অন্য একটা রেসিপি করে তার সামনে দিয়ে তো সে এটা খাবে। এই ধারণা থেকে আমরা এই কাজটা, এই রিসার্চের প্রস্তাবটা আমরা নিয়েছি। আপাতত প্রাকৃতিকভাবে ঝিনুক পাওয়া যাচ্ছে, তবে চাহিদা বাড়লে প্রকৃতিতে এর প্রভাব ও চাপ পড়তে পারে। এজন্য হ্যাচারি গড়ে তোলার পরামর্শ মৎস্য বিভাগের। হ্যাচারি থেকে যখন রেনু সরবরাহ করে তখন কালচারটার চলমান থাকবে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চলমান থাকবে। এই জন্য আমার প্রস্তাবটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগেই আমাদের এই কালচার যাতে কনফার্ম হয়, মানে অব্যাহতভাবে চলতে থাকে, সাস্টেইনেবলি চলতে থাকে, সেই জন্য হ্যাচারি ডেভেলপ করা উচিত। ঝিনুক দেশের বাজারে জনপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত করানোর পাশাপাশি বিদেশে রপ্তানির পরিকল্পনা আছে বলছেন গবেষকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা
AF হাসান আরিফ। দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, যারা দায়িত্বে ছিল তারাই সমবায় ব্যাংকের বহু সম্পত্তি দখল করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কি উন্নয়ন হলো সেদিকে তাদের লক্ষ্য নেই বলেও জানান তিনি। সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ডের গবেষণা ও কার্যক্রম তুলে ধরেন বক্তারা। We emphasized I would like to offer my special thanks to Dr. Hussain, Rural Transformation Act, number 1, the performance of its training, researches and action research. A new scale. 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। অন্যান্য সমবায়ের অবস্থাও তাই। দর্শক দেখছেন সংবাদ সকাল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে থমথমে মধ্যপ্রাচ্য। বিরামহীন হামলা চলছে দেশটিতে। ইসরায়েলের বোমা বর্ষণে নতুন করে প্রাণ গেছে আরও ৪২ জনের। হামলায় নিহত হন গোয়েন্দা প্রধানও। ইরানের প্রেসিডেন্টের মতে নাসরুল্লাহকে হত্যার নির্দেশ আসে নিউ ইয়র্ক থেকে। বিস্তারিত লুৎফুর কবির রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর বিরামহীন বিমান হামলায় কাঁপছে লেবানন। দিন কি রাত রাজধানী বৈরুত থেকে সব জায়গায় চলছে তাণ্ডব। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী শহরের আবাসিক ভবনেও ঘটে বিকট বিস্ফোরণ। এ প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও সামরিক স্থাপনায় চালানো হয় এ হামলা। এতে নারী, শিশুসহ সাধারণ মানুষের লাশের সারি বাড়ছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুতে চরম অস্থিরতায় মধ্যপ্রাচ্য। ক্ষোভে ফুঁসছে মিত্ররা। তবে তার মৃত্যুকে ঐতিহাসিক টার্নিং পয়েন্ট আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। খুনি হাসান নাসরাল্লাহকে সফলভাবে নির্মূল করেছে ইসরায়েল। ইসরায়েলি থেকে শুরু করে মার্কিনী হত্যাকাণ্ডে তার হাত রয়েছে। তার মৃত্যু এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে। ইরানের আয়াতুল্লাহ খামেনি সরকারের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের আঘাত করবে আমরা একইভাবে জবাব দেব। আমাদের হাত ইরান থেকে সব জায়গায় পৌঁছাতে পারে, ইতোমধ্যে তা সবাই দেখেছে। এর কঠিন বদলা নেওয়ার হুঙ্কার দিয়েছে হিজবুল্লাহর মিত্র ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, হাসান নাসরাল্লাহকে হত্যার নির্দেশ এসেছিল নিউ ইয়র্ক থেকে। এ পরিস্থিতিতে করণীয় নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। লেবানন, ইসরায়েল এবং গাজা ইস্যুতে চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজার পর লেবাননে হামলা না থামানোর ব্যর্থতার দায় তার উপরই বর্তাচ্ছে। লেবানন প্রসঙ্গে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলোয়ার অঙ্গরাজ্যে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বাইডেন। এ সময় তিনি বলেন, এখন যুদ্ধবিরতির সময়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু প্রতিশোধহীন বলা যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে 5 দিনের শোক ঘোষণা করেছেন তিনি। আর এই হত্যাকাণ্ডকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। একের পর এক আঘাতে জর্জরিত হিজবুল্লাহ। 1 ডজনেরও বেশি শীর্ষ পর্যায়ের কমান্ডারের হত্যাকাণ্ডে এর কমান্ড কাঠামো বিপর্যস্ত। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ এবং বিমান হামলার ঘটনায় যোগাযোগ কাঠামো ও অস্ত্র ধ্বংস হয়ে গেছে গোষ্ঠীটির। এর মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার ঘটনায় বিপাকে গোষ্ঠীটি। হাসান নাসরাল্লাহকে হারানোয় গোষ্ঠীটি অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনার পাশাপাশি স্বল্প মেয়াদের রাজনৈতিক ও সামরিক কৌশলকে পরিবর্তন করবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মেদ আল বাশা। তবে ইসরায়েল বিরোধী এ সংগঠনটি হুট করে ক্ষান্ত দেবে এমন প্রত্যাশা কিংবা ইসরায়েলের চাওয়া অনুযায়ী শান্তির পথে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা।
নাসরাল্লাহর হত্যাকাণ্ড হিজবুল্লাহর মতো ইরানের জন্য বড় ধাক্কা। ইতিমধ্যেই 5 দিনের শোক ঘোষণা করেছে দেশটি। এছাড়া দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোপন জায়গায় সরিয়ে নিয়েছে ইরান। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু প্রতিশোধহীন যাবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির সর্বোচ্চ এ ধর্মীয় নেতা। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা জরুরি ভিত্তিতে ডাকার আহ্বান জানিয়েছে ইরান। এর আগে তেহরানের গেস্ট হাউসে ইসমাইল হানিয়ার অপমানজনক হত্যাকাণ্ডের প্রতিশোধ এখনো নিতে পারেনি ইরান। আগামীতেও পারবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। এদিকে নাসরাল্লাহর মৃত্যুকে ঐতিহাসিক মোড় ঘোরানো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই হত্যাকাণ্ডকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হিজবুল্লাহর দীর্ঘকালের নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলের হামলায় নিহত হওয়ায় লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখছেন অনেকেই। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।